নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের নিবেদন লেখক সুবিনয় রায়ের লেখা একটি মজার গল্প, উল্টা বুঝলি রাম। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। জমিদার মশাই কানে একটু খাটো, কিন্তু লোকটি চমৎকার, যেমন বিনয়ী তেমনি দয়ালু। নামটি বিপুল বপু বসু চৌধুরী। চেহারাখানিও নামের অনুরূপ। কেন যে তার এ নাম রাখা হলো তা কেউই নাকি বলতে পারে না। ছেলেবেলায়, অর্থাৎ যখন তার নামকরণ হয়, তখন নাকি তিনি টিংটিঙে রোগা ছিলেন। যাক গিয়ে সে কথা। তার জমিদারির এলাকার মধ্যেই থাকতেন পণ্ডিত বিশ্ববিজয়, বিদ্যাবাগীশ, তর্ক পঞ্চানন, সাহিত্য বারিধি, ন্যায় লঙ্কার, জ্ঞান প্রভাকর, তত্ত্ব মহাবুধি। নাম শুনেই মনে হয় হামবড়া গোছের লোক। উপাধির চোটে অহংকারে মাটিতে আর পা পড়ে না। কিন্তু ঠিক তার উল্টো। তার যে অতগুলো উপাধি আছে, তা দু একটি নিতান্ত বন্ধু লোক ছাড়া আর কেউই জানে না। আর উপাধির জন্য তিনি নিজে একটুও মাথা ঘামায়নি। বড় বড় টোল এবং পণ্ডিত সভা সেধে তাকে উপাধি দিয়েছে। অমায়িক নিরীহ লোক, নিতান্তই ভালো মানুষ। দিন রাত পুঁথিপত্র নিয়েই আছেন। নিজের হাতেই রাঁধেন। জীবনে কখনো মাছ মাংস ছোননি। নিজের পড়াশোনা আর শাস্ত্র চর্চায় তিনি এত ব্যস্ত থাকেন যে কারোর সঙ্গে বড় একটা মিশবার সময় পান না। দু চারজন সমাজদার লোক তাকে খুঁজে বের করে মাঝে মাঝে তার সঙ্গে গিয়ে আলাপ করেন। সাধারণ লোকে গিয়েই বা করবে কি? দিন রাত শাস্ত্র পুঁথি ঘেঁটে ঘেঁটে তার কথাও হয়ে গেছে অনেকটা ন্যায় শাস্ত্রের ছাপা কথার মতোই। অনেক চেষ্টা করে সহজ ভাষায় কথা বলতে বলতে এমন সব দাঁত ভাঙা কথা ব্যবহার করবেন যে শুনে থ হয়ে যেতে হবে। এই তো সেদিন রামবাবু গেছিলেন বৃষ্টিতে ভিজে তাঁর সঙ্গে আলাপ করতে। দেখা হতেই তিনি রামবাবুকে বললেন, প্রাভৃত বুঝি আপনার মন সংঘর্ষিনী? রামবাবু ভালো করে না বুঝতে পেরে হাত জোর করে এমন ভাবে মাথা নাড়লেন যাতে হাঁও বোঝায় নাও বোঝায়। তারপর ব্যস্ত হয়ে পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন, জলকাক্রান্ত হয়েছেন কি? রামবাবু এবারও মাথা নেড়ে হাঁ ও নায়ের মাঝামাঝি উত্তর দিলেন। তাতে পণ্ডিত মশাই আরও ব্যস্ত হয়ে বললেন, কায়ক ক্লেশানু ভবানভিজ্ঞেরও ঈদৃশ দিনে জলৌকাশঙ্কুল পথ অতিক্রমণ অসম সাহসিকতা অচিরাত ক্লেশ পশমেরও ব্যবস্থায় বিধেয়। এবার রামবাবু একেবারে থতমত খেয়ে, নমস্কার, আজ তাহলে আসি বলে দৌড়ে যে পালালেন তো পালালেনই। পণ্ডিত মশাই নিজের লেখাপড়া নিয়েই থাকেন। জমিদার মশাইয়ের সঙ্গে তার বড় একটা সম্পর্ক নাই। জমিদার মশাইয়ের খাতায় তার নাম লেখা আছে শ্রী বিশ্ববিজয় ভট্টাচার্য। কাজেই জমিদার মশাইও তাকে চিনবার বিশেষ সুযোগ পাননি। পণ্ডিত মশাইয়ের বাড়িও ছিল জমিদার বাড়ি থেকে কয়েক মাইল দূরে। কিন্তু আগুন আর কতক্ষণ ছাই চাপা থাকে? সেদিন রামবাবু তার গুটি কয়েক বন্ধুকে নিয়ে জমিদার মশাইয়ের বাড়ি গিয়েছেন একটা গানের মজলিসের ব্যবস্থা করতে। সেই মজলিসের নিমন্ত্রণ পত্রের একটা খসড়া নায়েব মশাইকে করতে দেওয়া হয়েছিল। নায়েব মশাই সেটা লিখে এনেছেন। রামবাবু সেটা হাতে নিয়েই দেখলেন উপরে লেখা রয়েছে, যথাবিহিত সম্মান পুরস্সর নিবেদন মেতৎ। অমনি তিনি বলে উঠলেন, ওরে বাবা, এ যে পণ্ডিত মশাইয়ের মতো ভাষা হয়ে গেল। সকলে হো হো করে হেসে উঠতেই জমিদার মশাই জিজ্ঞাসা করলেন, কি বললেন রামবাবু?
তখন রামবাবু পণ্ডিত মশাইয়ের সেদিনের সব কথা বললেন, অবশ্যই যতটা পারলেন। জমিদার মশাই বললেন, কিন্তু পণ্ডিত মশাই যে কে তাই তো বুঝলাম না। হরিহরবাবু বললেন, আপনারই প্রজা, পণ্ডিত বিশ্ববিজয়, বিদ্যাবাগীশ, তর্কপঞ্চানন, সাহিত্যবারিধি, ন্যায়ালঙ্কার, আরো কত কি। জমিদার মশাই বড় বড় চোখ করে শুনছিলেন। কথা শেষ হতেই বললেন, বলেন কি, এমন লোক আমার প্রজা আর আমি সে কথা মোটেই জানি না। এমন নামও তো শুনেছি বলে মনে পড়ে না। শুধু মনে পড়ে বিশ্ববিজয় নামটি যেন দেখেছি দেখেছি। নায়েব মশাই বললেন, আজ্ঞে, আমাদের সেরেস্তায় তার নাম শ্রী বিশ্ববিজয় ভট্টাচার্য লেখা আছে। জমিদার মশাই বললেন, আনুন খাতা, এই মুহূর্তে ওটা সংশোধন করা উচিত। ওর পুরো নাম উপাধি সবই খাতায় লিখে রাখুন, আর দেখুন কালই তাঁর সঙ্গে দেখা করতে যাব। ছি ছি ছি, কি অন্যায় কাজটাই হয়েছে। এমন গুণী লোকের উচিত আদর এতকাল হয়নি। সকলে কানাকানি করতে লাগলো। জমিদার মশাই না গেলেই ভালো হয়। একে তো উনি কানে খাটো, তার উপর পণ্ডিত মশাইয়ের দাঁত ভাঙা সব কথা। শেষটায় হয়তো কিছুই বুঝতে পারবেন না, নিতান্ত অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে চলে আসবেন। অনেকটা রামবাবুর দশা হবে শেষটায়। ব্যোমকেশবাবু বললেন, তা কেন হবে? পণ্ডিত মশাইও তো বুদ্ধিমান লোক, তিনি অমনটা হতে দেবেন কেন? হরিহরবাবু বললেন, আপনিও যেমন, জমিদার মশাইয়ের চেহারা দেখেই কি বুঝতে পারা যাবে উনি কানে খাটো? আমরা না হয় জানি। ব্যোমকেশবাবু বললেন, আহা, কি আপদ, দু চারটা কথা বললেও কি বুঝবেন না? পণ্ডিত মশাই তো আর রাগী লোক নন যে পান থেকে চুনটি খসলেই একেবারে সপ্তমে চড়বেন। সকলেই তখন বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই বটে, তা তো ঠিকই বটে। নায়েব মশাই বললেন, আপনাদের যত সব বাজে কথা, গেলে আর এমন কি ঘটতে পারে? পরদিন সকালেই জমিদার মশাই জুড়ি গাড়ি চড়ে নায়েব মশাইকে সঙ্গে নিয়ে পণ্ডিত মশাইয়ের বাড়ির দিকে রওনা হলেন। হরিহরবাবু, ব্যোমকেশবাবু, রামবাবু এরা সব অনেক আগেই রওনা হয়ে গিয়ে পণ্ডিত মশাইয়ের বাড়ির বাইরে অপেক্ষা করছেন। যথা সময়ে গাড়ি পণ্ডিত মশাইয়ের বাড়ির দরজায় হাজির হলো এবং জমিদার মশাই নায়েব মশাইকে নিয়ে গাড়ি থেকে নেমে ভিতরে গেলেন। পণ্ডিত মশাই আগেই লক্ষ্য করেছিলেন গাড়ি থেকে একজন সম্ভ্রান্ত লোক নামছেন, তাই তিনি এগিয়ে এসে স্বাগতম বলে জমিদার মশাইকে ডেকে নিয়ে গেলেন। বাইরে থেকে রামবাবুরা উঁকি ঝুঁকি মেরে ব্যাপার দেখতে লাগলেন। কথাবার্তা কিছু শুনবার উপায় ছিল না। প্রথমেই পণ্ডিত মশাই মুচকি হেসে কি যেন জিজ্ঞাসা করলেন। জমিদার মশাই হাত জোর করে অমায়িক ভাবে কি যেন উত্তর দিলেন। আবার পণ্ডিত মশাই মুচকি হেসে কি যেন বললেন। এবার জমিদার মশাই হঠাৎ যেন একটু ঘাবড়ে গিয়ে অমায়িক ভাবেই উত্তর দিলেন। নায়েব মশাই পিছনে বসেছিলেন, তার মুখ একটু গম্ভীর হয়ে গেল। তৃতীয় প্রশ্নটি জিজ্ঞাসা করাতেই জমিদার মশাই কাঁচুমাচু হয়ে ক্ষমা প্রার্থনার ভাবে উত্তর দিলেন। পণ্ডিত মশাই যেন বিরক্ত হয়ে ভ্রুকুটি করলেন। নায়েব মশাই এবার আড়ালে জিভ কেটে গালে হাত দিলেন। চতুর্থ প্রশ্নটিতে জমিদার মশাই আরো কাঁচুমাচু হয়ে গেলেন। উত্তরটি শুনে পণ্ডিত মশাইও যেন আরো বিরক্ত হয়ে গেলেন। নায়েব মশাই এবার আরো লম্বা জিভ কাটলেন, যেন কি কাণ্ডটাই হলো। পঞ্চম প্রশ্নটি করার সময় পণ্ডিত মশাই ভ্রুকুটি করেছিলেন। উত্তর শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ব্যাপার দেখে জমিদার মশাই ঘাবড়ে গিয়ে ওই বিপুল শরীর নিয়েই তড়াক করে লাফিয়ে উঠে পণ্ডিত মশাইকে তাড়াতাড়ি এক নমস্কার ঠুকে শটান বেরিয়ে এসে একেবারে গাড়িতে উঠলেন। কোচম্যানও সঙ্গে সঙ্গে গাড়ি হাঁকিয়ে রওনা হলো। জমিদার মশাইয়ের কপাল থেকে ঘাম ঝরছে।
মুখ কান লাল হয়ে গেছে। রামবাবুরা থ হয়ে দাঁড়িয়ে রইলেন, ব্যাপারখানা কিছু বুঝতে পারলেন না। একবার মনে করলেন তখনই গিয়ে নায়েব মশাইয়ের কাছে সব ঘটনাটা ভালো করে জানবেন। আবার মনে করলেন নায়েব মশাইও হয়তো এই ব্যাপারে খুবই মর্মাহত হয়ে থাকবেন, একটু সুস্থ হলে গিয়ে জিজ্ঞাসা করাই ভালো। সন্ধ্যার পর রামবাবুরা নায়েব মশাইয়ের কাছে গেলেন। জমিদার মশাই সেদিন আর নিচে নামেননি। নায়েব মশাই একাই বসে গম্ভীর হয়ে গালে হাত দিয়ে কি যেন চিন্তা করছেন। রামবাবু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি বলুন তো নায়েব মশাই? আমরা বাইরে থেকে দেখছিলাম, কথাবার্তা তো কিছু শুনতে পাইনি, মুখের হাব ভাব দেখে তো কিছুই বুঝলাম না কি ব্যাপার ঘটেছে। কেনই বা পণ্ডিত মশাই চটলেন, কেনই বা জমিদার মশাই পালালেন, সবই যে আমাদের কাছে হেঁয়ালি। নায়েব মশাই বললেন, আমি আগেই বলেছিলাম ওখানে গেলে একটা বিভ্রাট ঘটবে। একজন হলেন মহা পণ্ডিত, কেতাবি ভাষা ছাড়া কথাই বলতে পারেন না। আর একজন হলেন সাদাসিধে সামান্য লেখাপড়া জানা ভদ্রলোক, তার উপর আবার কানে খাটো। দুজনের জন্মে কখনো দেখাশোনা হয়নি, কথা নেই বার্তা নেই, একেবারে সামনাসামনি। না হয় পণ্ডিত মশাইকে একটু জানিয়েই দিতেন জমিদার মশাই কানে খাটো। ছ্যা 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 ছ্যা, কি বিতিকিচ্ছিরি কাণ্ডটাই যে ঘটলো। রামবাবু বললেন, আপনিও দেখছি হেয়ালি পাকাচ্ছেন, সব ব্যাপারটা খুলেই বলুন না কেন? তবে শুনুন ব্যাপারটা কি হয়েছে। আমরা গিয়ে বসতেই পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন, কোন কার্য ব্যাপদেশে এখানে আগমন? উত্তর হলো, আজ্ঞে বাপের দেশটা ঠিক এখানে নয়, এখান থেকে 25 মাইল উত্তরে হরিনগর পরগনায়। পণ্ডিত মশাই বললেন, আপনার ভুরি প্রশংসা চারিদিকে শোনা যায়। জমিদার মশাই বললেন, আজ্ঞে মোটা তো আছি, ভুরির প্রশংসা করে আর মরার উপর খাঁড়ার ঘা মারেন কেন? এবার পণ্ডিত মশাই বললেন, মত সকাশে আগমন আমারই সৌভাগ্য। জমিদার মশাই বললেন, মৎস্য? আমি তো জানতাম না আপনি মাছ খান, জানলে তো বড় বড় মাছ আনতে পারতাম। পণ্ডিত মশাই বিরক্ত হয়ে বললেন, এই অন্যায় অভিযোগের মীমাংসক চাই। জমিদার মশাই বললেন, ও, মাংস খান আপনি? এসব তো আর জানা ছিল না। এ কথায় পণ্ডিত মশাই অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, আপনার অজ্ঞতা ডিমডিমের সাহায্যে প্রচার করা উচিত। জমিদার মশাই বললেন, মাছ মাংস ডিম সবই তো খান, তবে আর কি ভাবনা, এবার নেমন্তন্ন খাওয়াবার ভরসা হলো। এবারে পণ্ডিত মশাই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে জালমো খপনক বলে দাঁড়িয়ে উঠলেন। জমিদার মশাইও বেজায় ঘাবড়িয়ে গিয়ে নমস্কার করে তাড়াতাড়ি সরে পড়লেন। এখন ব্যাপারখানা বুঝলেন তো সব? আমি তখনই বলেছিলাম। রামবাবুরা মুখ চাওয়াচাই করতে লাগলেন, জবাব আর কিছু খুঁজে পেলেন না।